হ্যালো স্টুডেন্ট, কেমন আছো? আবার আমরা আমরা ইনস্টিটিউট থেকে চলে এসেছি। আজকে আমরা ফার্মাসির একটা ইম্পর্ট্যান্ট সাবজেক্ট, সেটা হচ্ছে অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজি, সেটা আমরা সম্পর্কে একটু পড়াশোনা করব। তো তোমরা অনেকেই কিন্তু যারা ফার্মাসি পড়ছো তারা কিন্তু এই অ্যানাটমি ফিজিওলজি সাবজেক্টটা না একটু ইগনোর করে যাও, কিন্তু আমি বারংবার বলবো অ্যানাটমি মানে হচ্ছে মানবদেহের, বিশেষ করে হিউম্যান অ্যানাটমি মানে হচ্ছে মানবদেহের স্ট্রাকচার, আর ফিজিওলজি মানে হচ্ছে মানবদেহের গঠন এবং নর্মাল ফাংশন, এই মানবদের নর্মাল ফাংশন। তো বেসিক্যালি এই যে অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজি, তো এই যে অ্যানাটমি এবং ফিজিওলজি, এটা তুমি যদি ভালো মতন করে না পড়ো তাহলে তোমার বেসটা তৈরি হবে না। তুমি কিভাবে ওষুধ প্রয়োগ করবে, কিভাবে ওষুধের সম্পর্কে জানবে, কিভাবে ওষুধ আমাদের বডি থেকে কিভাবে ফাংশন করছে এটা জানবে। তো সেক্ষেত্রে কিন্তু অ্যানাটমি ফিজিওলজি, যদিও তোমরা অনেকে মাচ নেগলেক্টেড সাবজেক্ট ইন দ্য ফিল্ড অফ ফার্মাসি, তবুও কিন্তু তোমাদেরকে আমি রিকোয়েস্ট করবো পড়তে কিন্তু ভালো মতন করে পড়াশোনা করতে। তো চলো শুরু করা যাক। আমাদের আজকে টপিকস হচ্ছে আজকে আমাদের টপিকস হচ্ছে বেসিক্যালি skeletal system. Skeletal system. So skeletal system basically কি তৈরি করে? স্কেলিটন তৈরি করে। তার মানে বেসিক্যালি আমাদের যে এই কাঠামোটা তৈরি করেছে, কিন্তু যে বিভিন্ন স্ট্রাকচারগুলো এই কাঠামো তৈরি করতে সাহায্য করে তাকেই আমরা বলে থাকি স্কেলিটাল সিস্টেম, বিশেষ করে হিউম্যান স্কেলিটাল সিস্টেম। তো আমাদের এই যে কাঠামো, ধরো এই হচ্ছে হেড, এই হচ্ছে নেক, এই হচ্ছে থোরাক্স, এই হচ্ছে অ্যাবডোমেন এবং এই হচ্ছে পেলভিস। এবং অ্যাকচুয়ালি নেকটাকে আরেকটু, এই হচ্ছে হ্যান্ড আর এই হচ্ছে লেগ। তাহলে এই যে কাঠামো তৈরি করছে একেই আমরা বলে থাকি স্কেলিটাল সিস্টেম। তাহলে কাঠামো তৈরি করার জন্য বিভিন্ন পার্ট রয়েছে, সেই পার্টগুলো মিলে কিন্তু একটা সিস্টেম তৈরি করেছে, তাকে আমরা স্কেলিটাল সিস্টেম বলে থাকি। তাহলে স্কেলিটাল সিস্টেম হচ্ছে সেই সমস্ত অংশের সমাহার যারা কিন্তু মিলিতভাবে আমাদের এই মানব দেহের কাঠামো তৈরি করে। যে কাঠামোকে আমরা স্কেলিটন নামে চিনি তাকেই আমরা বলছি স্কেলিটাল সিস্টেম। যেমন স্কেলিটাল সিস্টেমে তুমি দেখতে পাচ্ছ হেড, তারপরে নেক দেখতে পাচ্ছ, তারপর দেখো থোরাক্স দেখতে পাচ্ছ, তারপর দেখো পেলভিস দেখতে পাচ্ছ, পেছনে ভার্টিব্রা আছে, হাত আছে, পা আছে, এগুলো সব মিলে আমাদের স্কেলিটনটা তৈরি হয়েছে, তাই এদেরকে আমরা বলে থাকি স্কেলিটাল সিস্টেম। এই স্কেলিটন বেসিক্যালি তোমার আমাদের এই স্কেলিটনের কিন্তু সেন্টার অফ অ্যাক্সিস যদি হয়, এইটা হচ্ছে সেন্টার অফ অ্যাক্সিস। তার মানে তোমার বডির সমস্ত ভার এই অ্যাক্সিস বরাবর কিন্তু যাবে। সো দ্যাট ইজ কল্ড সমস্ত সেন্টার অফ মাস বলা যেতে পারে, এবং সেন্টার অফ মাস দিয়ে যে অ্যাক্সিস যায় তাকে আমরা বলে থাকি সেন্টার অফ অ্যাক্সিস, এবং এই সেন্টার অফ মাস দিয়ে এই অ্যাক্সিসটা গেছে, সো দ্যাটস হোয়াই ইট ইজ কল্ড দ্য সেন্টার অফ অ্যাক্সিস। এবারে আমরা এই স্কেলিটাল সিস্টেমকে আমরা অ্যাকচুয়ালি এই স্কেলিটাল সিস্টেমের মধ্যে কি কি পার্টস রয়েছে না, স্কেলিটাল সিস্টেমের মধ্যে প্রধানত তোমার কিন্তু হার্ট টিস্যু রয়েছে। প্রধানত কি রয়েছে? হার্ট টিস্যু। হার্ট টিস্যু কাকে বলে? যে সমস্ত টিস্যুগুলো শক্ত, তার কনসিস্টেন্সি অনেকটা শক্ত, মোর কনসিস্টেন্ট, দ্যাট ইজ কল্ড হার্ট টিস্যু। এবং তোমার কনসিস্টেন্ট হওয়ার ফলে, মোর শক্ত হওয়ার ফলে লেস তোমার কি হচ্ছে, তোমার মানে অ্যাকচুয়ালি লেস ফ্লেক্সিবল, মোর কনসিস্টেন্ট, এবং রিসাইলেন্স অনেকটা বেশি, তাকে আমরা বলছি হার্ট টিস্যু। যেমন হার্ট টিস্যু বা একে আমরা বলে থাকি ক্যালসিফাইড টিস্যু।
দেখো ক্যালসিফাইড টিস্যু কিন্তু নর্মাল ক্যালসিফাইড টিস্যুকে আমরা হার্ট টিস্যু বলে থাকি, বাট যদি প্যাথোলজিক্যাল ক্যালসিফিকেশন হয় দ্যাট ইজ নট দ্য নর্মাল হার্ট টিস্যু অফ আর বডি। যেমন ধরো কোনো একটা আটারির মধ্যে তোমার ক্রনিক ইনফ্লামেশনের ফলে এখানে ক্যালসিফিকেশন হয়েছে, দ্যাট ইজ প্যাথোলজিক্যাল ক্যালসিফিকেশন। কারণ ক্যালসিফিকেশন কিন্তু একটা প্রোটেক্টিভ, বাট ক্রনিক ইনফ্লামেশনের ক্ষেত্রে কিন্তু ক্যালসিফিকেশন ঘটে, তো সেক্ষেত্রে কিন্তু দ্যাট ইজ প্যাথোলজিক্যাল অর একটোপিক ক্যালসিফিকেশন। বাট সেই ক্যালসিফিকেশন কিন্তু আমাদের বেসিক্যালি আটারির মধ্যে হয় বা অন্যান্য টিস্যুতে হয়, তো সেগুলো কিন্তু আমরা যাচ্ছি না। বাট অ্যাকচুয়ালি ন্যাচারাল হার্ট টিস্যু আর ন্যাচারাল ক্যালসিফাইড টিস্যু, তার মধ্যে কে কে রয়েছে? প্রধানত বোন, কার্টিলেজ, এগুলো রয়েছে। বাট দাঁত যদিও আমাদের বেসিক্যালি হার্ট টিস্যু, টুথ, বাট এরা কিন্তু স্কেলিটাল সিস্টেমে কিন্তু পার্টিসিপেট করে না। এছাড়া আমাদের কিছু সফট টিস্যু রয়েছে। সফট টিস্যুর মধ্যে তুমি জানো বেসিক্যালি তোমার লিগামেন্ট রয়েছে, বিভিন্ন মেমব্রেন রয়েছে, যেরকম পেরিঅস্টিয়াম, এন্ডোস্টিয়াম এটসেট্রা, বিভিন্ন মেমব্রেন রয়েছে, বিভিন্ন ফাইবার রয়েছে, বোনের সঙ্গে যে মাসল যুক্ত হয় সারফেস ফাইবার, তো ফাইবার রয়েছে, বিভিন্ন ক্যাপসুল রয়েছে, সাইনোভিয়াল জয়েন্টের যে ক্যাপসুল, তো ক্যাপসুল রয়েছে, তো এগুলো মেনলি কিন্তু সফট টিস্যুর মধ্যে পড়ছে। আর কিছু জয়েন্ট ফ্লুইড রয়েছে, জয়েন্ট ফ্লুইড যাকে আমরা মুভিং জয়েন্টকে আমরা সাইনোভিয়াল জয়েন্ট বলে থাকি, সেই জয়েন্টে যে ফ্লুইড থাকে দ্যাট ইজ কল্ড জয়েন্ট ফ্লুইড ফর লুব্রিকেশন অফ দ্য জয়েন্ট। তাহলে স্কেলিটাল সিস্টেমের যদি পার্টস বলা হয়, তাহলে স্কেলিটাল সিস্টেম প্রধানত হার্ট টিস্যু মেনলি নিয়ে তৈরি। এছাড়া তাদের কিছু অ্যাসিস্ট করছে সফট টিস্যুর মধ্যে কিছু পার্ট হচ্ছে কাভারিং মেমব্রেন, সেটা পেরিঅস্টিয়াম হতে পারে, এন্ডোস্টিয়াম হতে পারে, তো বিভিন্ন মেমব্রেন রয়েছে, বিভিন্ন সংযোগকারী লিগামেন্ট রয়েছে, বিভিন্ন ফাইবার রয়েছে এবং টেন্ডনও রয়েছে, আর জয়েন্ট ফ্লুইড রয়েছে। তো দিস আর দ্য মেজর পার্টস অফ দ্য স্কেলিটাল সিস্টেম। নাও আমরা চলে যাই স্কেলিটাল সিস্টেমের শ্রেণীবিভাগ করা। সো স্কেলিটাল সিস্টেমকে আমরা বেসিক্যালি দুটো ভাগে ভাগ করতে পারি। ওয়ান ইজ অ্যাক্সিয়াল স্কেলিটাল সিস্টেম, ওয়ান ইজ অ্যাপেন্ডিকুলার স্কেলিটাল সিস্টেম। নাও অ্যাক্সিয়াল স্কেলিটাল সিস্টেমটা কোথা থেকে এসেছে? না, অ্যাক্সিয়াল স্কেলিটাল সিস্টেমটা অ্যাক্সিস থেকে এসেছে। আমি একটু আগে যে ছবিটা দেখিয়েছি, এটা হচ্ছে হেড, এইটা হচ্ছে নেক, এইটা হচ্ছে থোরাক্স, এইটা হচ্ছে অ্যাবডোমেন, এইটা হচ্ছে পেলভিস, এবং এইটা হচ্ছে হাত, আর এইটা হচ্ছে পা। দেখো এর অ্যাক্সিসটা যদি আমি আঁকি, সেন্টার অফ অ্যাক্সিস, তাহলে কোন পাশ দিয়ে যাবে? জাস্ট এই পাশ দিয়ে যাবে। তাহলে এর সামনের দিকে অ্যান্টিরিয়ারলি কি কি পার্ট রয়েছে, অ্যান্টিরিয়ারলি এবং পস্টেরিয়ারলি এই অ্যাক্সিস বরাবর কি কি পার্ট রয়েছে? দেখো এটা হচ্ছে হেড রয়েছে, স্কাল যাকে আমরা বলে থাকি, এটা হচ্ছে নেক রয়েছে, এটা হচ্ছে থোরাক্স রয়েছে, আর এটা হচ্ছে পেলভিস রয়েছে, এবং পেছনের দিকে তোমার কি রয়েছে? পেছনের দিকে দ্যাট ইজ ভার্টিব্রা রয়েছে। পেছনে কি রয়েছে? ভার্টিব্রা। তাহলে এই অ্যাক্সিস বরাবর, এই যে আমি দাঁড়িয়েছি, আমার অ্যাক্সিস বরাবর কি কি রয়েছে? আমার অ্যাক্সিস বরাবর সামনের দিকে হেড রয়েছে, নেক রয়েছে, থোরাক্স রয়েছে,
পেলভিস রয়েছে, আর পেছনের দিকে কে রয়েছে, ভার্টিব্রা রয়েছে। তো এই সমস্ত পার্টগুলোর যে হার্ট টিস্যু মিলিতভাবে অ্যাক্সিয়াল স্কেলিটন তৈরি করেছে। কি বললাম, এই সমস্ত পার্টগুলো হেড, নেক, থোরাক্স, পেলভিস এবং ভার্টিব্রা, এই সমস্ত পার্টগুলোর যে অ্যাক্সিয়াল টিস্যু মানে যে হার্ট টিস্যু এবং জয়েন্টস, তারা কিন্তু মিলিতভাবে কি তৈরি করেছে, স্কেলিটাল সিস্টেম তৈরি করেছে, অ্যাক্সিয়াল স্কেলিটন তৈরি করেছে। তাহলে কে কে পড়ছে, হেড পড়ছে, নেক পড়ছে, থোরাক্স পড়ছে, পেলভিস পড়ছে এবং পেছনের দিকে ভার্টিব্রা পড়ছে। তাহলে এই সমস্ত পার্টগুলোর হাড় টিস্যু এবং জয়েন্টস এরা মিলিতভাবে কি স্কেলিটন তৈরি করেছে, অ্যাক্সিয়াল স্কেলিটন তৈরি করেছে। অ্যাক্সিয়াল কথাটা হচ্ছে অ্যাক্সিস থেকে অ্যাক্সিস। নাও অ্যাপেন্ডিকুলার, অ্যাপেন্ডিকুলার মানে হচ্ছে অ্যাপেন্ডিক্স। অ্যাপেন্ডিক্স মানে হচ্ছে অতিরিক্ত সংযোজন, মানে ঝুলে থাকা। দেখো এই সেন্ট্রাল অ্যাক্সিস থেকে কোন কোন পার্টগুলো ঝুলে আছে, দেখো উপরের দিকে দেখো হাত ঝুলে আছে এবং নিচের দিকে দেখো তোমার পা ঝুলে আছে। তাহলে এই সেন্ট্রাল অ্যাক্সিস থেকে কোন কোন পার্টগুলো ঝুলে আছে, দেখো আমার এটা সেন্ট্রাল অ্যাক্সিস, আমার কোন কোন পার্টগুলো ঝুলে আছে, আমার হাত ঝুলে আছে এবং পা ঝুলে আছে। সো দ্যাটস ওয়াই এই হাত এবং পায়ের যে সফট টিস্যু বা বোন এবং জয়েন্টসগুলো সম্মিলিতভাবে যে স্কেলিটন তৈরি করে তাকে আমরা বলে থাকি অ্যাপেন্ডিকুলার স্কেলিটন। তো অ্যাপেন্ডিকুলার স্কেলিটন বেসিক্যালি কে কে আছে, হাত এবং পা। হাতকে আমরা বলে থাকি আপার এক্সট্রিমিটিজ, আর পাকে আমরা বলে থাকি লোয়ার এক্সট্রিমিটিজ। আচ্ছা, কেন একে এক্সট্রিমিটিজ বলা হয়? এক্সট্রিমিটিজটা এসছে এক্সট্রিম পয়েন্ট থেকে। দেখো আমি যদি এই মানুষটির আমি যদি অ্যাক্সিসটাকে একদম পুরো ফিক্সড রাখি, সেন্ট্রাল অ্যাক্সিসটাকে আমি একদম ফিক্সড রাখলাম, দেখো এই মানুষটির আমি অ্যাক্সিসটাকে ফিক্সড রেখেছি। এইবারে কি করলাম, আমি হাতটাকে আমি বাম হাতটাকে কি করলাম, বাড়ালাম। বাম হাতটাকে যদি আমি বাড়াই তাহলে দেখবে এই অ্যাক্সিসটা যদি আমি ফিক্সড রাখি, তাহলে বাম হাতটাকে যদি বাড়াই একটা ম্যাক্সিমাম এক্সট্রিম পয়েন্ট পর্যন্ত আমি হাতটাকে বাড়াতে পারবো। দেখো আমি আমার সেন্ট্রাল অ্যাক্সিস ফিক্সড রেখেছি, আমি আমার হাতটাকে বাড়াচ্ছি ম্যাক্সিমাম পয়েন্ট পর্যন্ত, কিন্তু আমি হাতটাকে বাড়াচ্ছি ম্যাক্সিমাম পয়েন্ট পর্যন্ত, কিন্তু আমি হাতটাকে বাড়াতে পারবো। এরপরে যদি বাড়াতে চাই তাহলে কিন্তু আমাকে ঝুঁকতে হবে, তার মানে অ্যাক্সিসটাকে কিন্তু আমাকে চেঞ্জ করতে হবে। ধরো আমি এটা আমার এক্সট্রিম পয়েন্ট, এই এক্সট্রিম পয়েন্টের বাইরে যদি আমি বাড়াতে চাই হাতটাকে, তাহলে কিন্তু আমাকে অ্যাক্সিসটাকে চেঞ্জ করতে হবে। ঠিক সিমিলার, যেহেতু হাত এবং পাগুলো সেন্ট্রাল অ্যাক্সিসকে যদি ফিক্সড রাখা হয়, একটা ম্যাক্সিমাম এক্সট্রিম পয়েন্ট পর্যন্ত বাড়াতে পারা যায়, তাই এদেরকে বলা হয় এক্সট্রিমিটিজ। এবং যেহেতু এরা উপরের দিকে আছে হাতগুলো, তাই হাতকে বলা হয় আপার এক্সট্রিমিটিজ। পাগুলো যেহেতু নিচের দিকে আছে, তার ফলে তাকে বলা হয় লোয়ার এক্সট্রিমিটিজ। তো তাহলে দেখো একটা কথা, ধরো না সাপোজ আমি ধরো এরকম ফিক্সড আছি, দ্যাট ইজ মাই অ্যাক্সিস ইজ ফিক্সড, আমি হাতটাকে এইখান পর্যন্ত নিয়ে যেতে পারি। এইবারে যদি আমি হাতটাকে যদি এক্সট্রিম পয়েন্ট পর্যন্ত বাড়াতে যাই, দেখো বাড়াচ্ছি 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 বাড়াচ্ছি। আবার যদি আমি হাতটা আমার এরকম অবস্থা আমি এইখান পর্যন্ত ম্যাক্সিমাম আনতে পারি, শুধু বাড়ানো নয়, আমি যদি হাতটাকে আরো 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 করে নিয়ে এপাশে সংকুচিত করতে চাই, তাহলে কিন্তু আমার অ্যাক্সিসটাকে চেঞ্জ করতে হচ্ছে। পাও সেরকম, পাটাকে ধরো এটা পা আমার, ধরো আমার অ্যাক্সিসটাকে আমি ঠিক রেখেছি, পাটাকে যদি বাড়াই 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 বাড়াচ্ছি, এক্সট্রিম পয়েন্ট ক্রস করে বাড়াচ্ছি, দেখো অ্যাক্সিস চেঞ্জ হচ্ছে। সো দ্যাটস ওয়াই দিস আর কল্ড আপার এক্সট্রিমিটিজ, কারণ উপরের দিকে আছে দ্যাটস ওয়াই ইট ইজ কল্ড আপার এক্সট্রিমিটিজ, আর নিচের দিকে আছে দ্যাটস ওয়াই ইট ইজ কল্ড দ্য লোয়ার এক্সট্রিমিটিজ। আচ্ছা, এখন প্রশ্ন আসছে যে স্যার এই অ্যাবডোমেন অ্যাকচুয়ালি আমরা দুটো পার্টে ভাগ করছি, আপার অ্যাবডোমেন আর লোয়ার অ্যাবডোমেন। অ্যাকচুয়ালি আপার অ্যাবডোমেনের কিন্তু খুব একটা বেশি স্কেলিটন নেই, অনলি ভার্টিব্রা ছাড়া পেছনে থেকে। আপার অ্যাবডোমেনে কিন্তু মানে এই থোরাসিক
ক্যাভিটির যে স্টার্নাল অ্যাঙ্গেল, এই স্টার্নাল অ্যাঙ্গেল এই তোমার এই থোরাসের শেষ হওয়ার পর আপার অ্যাবডোমেনে কস্টাল অ্যাঙ্গেল, এই কস্টাল অ্যাঙ্গেল এখানে শেষ হওয়ার পর ধরো সাপোজ এই হচ্ছে কস্টাল অ্যাঙ্গেল, এই হচ্ছে এটা থোরাক্স, এই হচ্ছে আপার অ্যাবডোমেন, তো এই হচ্ছে কস্টাল অ্যাঙ্গেল। এই কস্টাল অ্যাঙ্গেল শেষ হওয়ার পর তো অ্যাবডোমেন শুরু হচ্ছে। এই আপার অ্যাবডোমেনে সকল কিন্তু কোন রকম হার্ট টিস্যু সামনের দিকে নেই, পেছনের দিকে ভার্টিব্রা ছাড়া। ভার্টিব্রা তো আমরা আলাদা করে করব। আর লোয়ার অ্যাবডোমেন যাকে আমরা পেলভিস বলছি, এই পেলভিস কিন্তু এটা লোয়ার অ্যাবডোমেন। এই যে লোয়ার অ্যাবডোমেন, এই লোয়ার অ্যাবডোমেন অথবা পেলভিস, এই পেলভিসে দেখো অনেক কিন্তু হার্ট টিস্যু আছে, তো দ্যাটস ওয়াই আমরা পেলভিস আমরা বলে দিচ্ছি। তো এটা সেন্ট্রাল অ্যাক্সিসের মধ্যে পড়ছে, তো সেন্ট্রাল অ্যাক্সিসে বরাবর পড়ছে বলে এটা আমরা অ্যাক্সিয়াল স্কেলেটন বলছি। সো দ্যাটস ওয়াই আমরা আপার অ্যাবডোমেন মেনশন করছি না, আমরা পেলভিক ক্যাভিটি বা পেলভিসকে আমরা মেনশন করছি। সো অ্যানাটমি ফিজিওলজি কিন্তু ভালো মতন করে বুঝে বুঝে পড়বে। যেখানে অ্যানাটমি ফিজিওলজি প্রপারলি পড়ানো হয় সেখানে পড়বে, যেখানে টিচার একদম প্রপারলি বোর্ডে এঁকে এঁকে ক্লিয়ার করে বলে সেখানে ভর্তি হবে। দেখো এইসব জিনিস শুধুমাত্র নোটস পড়ে কখনোই হবে না, শুধুমাত্র বই পড়ে কখনোই হবে না। তার ফলে যেখানে সব থেকে কনসেপচুয়ালি পড়াশোনা করানো হয়, কারণ তুমি যদি সাবজেক্টটা ভালো মতন করে না পড়ো তাহলে পরবর্তীকালে বিভিন্ন অ্যাপ্লিকেশন বুঝতে পারবে না, ওষুধ কিভাবে কাজ করছে বুঝতে পারবে না, ওষুধ কার উপর কাজ করছে বুঝতে পারবে না, এবং আলটিমেটলি কি হবে, আলটিমেট রেজিস্ট্রেশন পাওয়ার যে পরীক্ষা, রেজিস্ট্রেশন পাওয়ার যে এক্সাম, সেটা কিন্তু ফেল করে যাবে। রেজিস্ট্রেশন পাওয়ার এক্সামের ব্যাপারে আবার বলে দিই, 3টা পেপার পরীক্ষা হবে, 3 দিন পরীক্ষা হবে, 300 মার্কসের পরীক্ষা হবে, মানে পার পেপার হচ্ছে তোমার 100 মার্কস করে, এবং এই 100 মার্কসের তোমাকে কিন্তু 50% পেলে তবেই তুমি কিন্তু কোয়ালিফাই করতে পারবে। তার মানে 100 মার্কসের প্রত্যেকটা পেপারে কত করে পেতে হবে বলো, 50 করে পেতে হবে। তার মানে 3টা পেপারে মোট কিন্তু তোমাকে 150 পেতে হবে। 150 তুমি যদি না পাও তাহলে তুমি ডিসকোয়ালিফাই হয়ে গেলে। স্যার ডিসকোয়ালিফাই হয়ে গেলে কি আমি রেজিস্ট্রেশন পাবো না? না, রেজিস্ট্রেশন পাবে না। তাহলে উপায় কি, না পরের বারে আবার যে পরীক্ষা হবে সেটাকে অ্যাটেম্প্ট করা। তার মানে তুমি চিন্তা করে দেখেছো, প্রথম থেকে তুমি যদি ভালো মতন করে না পড়ো তাহলে তুমি ডিসকোয়ালিফাই হয়ে যাওয়ার পর তোমার ঘরের মানসিকতা এবং তোমার মানসিকতা কেমন হবে, তোমার ডিপ্রেশন পৌঁছে যাবে, তোমার ঘৃণা পৌঁছে যাবে, যে এতদিন আমি আশা করেছিলাম যে একটা ফার্মাসিস্ট খাবো কিন্তু আলটিমেটলি পরীক্ষায় টিকতে পারলাম না। কারণ কি, যিনি মানে যেখানে তুমি ভর্তি হয়েছো সেখানে প্রথম থেকে থরলি পড়ানো হয়নি, কনসেপচুয়ালি পড়ানো হয়নি, এবং তুমিও কিন্তু সেইটা তোমাকে বলা হয়েছে সব হয়ে যাবে হয়ে যাবে হয়ে যাবে, আন্ডার টেবিল হয়ে যাবে, ওভার টেবিল হয়ে যাবে, সেই কথা বিশ্বাস করে অন্ধভাবে বিশ্বাস করে গেছো। তাহলে তুমি চিন্তা করো, ধরো তুমি আজকে পাস করেছো, আজকের পরীক্ষায় তুমি পারলে না, আবার তোমাকে নেক্সট বছর আবার হার্ডকোর পড়াশোনা করতে হবে, ভালো মতন করে পড়াশোনা করতে হবে, দিয়ে তোমাকে পরীক্ষায় অ্যাটেম্প্ট করতে হবে। তারপরেও যদি না পারো তার পরের বছর আবার অ্যাটেম্প্ট করবে। এরকম বছরের পর বছর তোমার কিন্তু পড়াশোনা করতে ভাল লাগবে কি, বা তোমার টাকা খরচ করতে ভাল লাগবে কি, বা তোমার মেন্টাল প্রেশার নিতে ভাল লাগবে কি, বা তোমার ডিপ্রেশনে যেতে ভাল লাগবে কি? ঘর থেকে তোমাকে বিভিন্ন 10টা কথা শোনাবে, তুমি পারোনি, তুমি ফেল করেছো, ইউ আর দ্য ফেলিওর পারসন, ইউ আর দ্য ফেইলড পারসন। তাহলে একমাত্র সলিউশন কি, সঠিকভাবে প্রথম দিন থেকে পড়াশোনা করা, কিছুই নয়। এক্সিট এক্সাম কিন্তু কোনো আলাদা পরীক্ষা নয়, বা রেজিস্ট্রেশন পাওয়ার পরীক্ষা কোনো আলাদা হাতি ঘোড়া নয়।
300 মার্কসের মাল্টিপল চয়েস কোশ্চেন আসবে। যদি তুমি প্রত্যেকটা ফার্মাসির যে সাবজেক্টগুলো আছে সেগুলো যদি তোমার প্রপার দখলে থাকে, তুমি কিন্তু আরামসে করতে পারবে, আরামসে নাম্বার তুলতে পারবে। এবং একজন এক্সপার্টের আন্ডারে, একজন এক্সপার্টের গাইডেন্স যদি প্রথম থেকে আস্তে আস্তে করে পড়াশোনা করো, তুমি কিন্তু আরামসে করতে পারবে। তাই স্টুডেন্টরা, তোমরা প্রত্যেকেই পড়াশোনা করো, আমি বলছি প্রত্যেকেই পড়াশোনা করো, কারুর কোনো প্ররোচনায় পা দিও না। অনেক কলেজ এখনো মুখটা ছোট্ট করে বলছে, ও আমরা দেখে নিব। দেখে নেওয়ার কোনো সিস্টেম নেই। দেখে নিতে গেলে তোমাকে ভাগ্য দেখে নিবে, পরবর্তীকালে তোমার উপর কিন্তু আইনের জাঁতাকল ফাঁসের মতো চড়ে বসবে। তুমি কেন মানে ইলিসিট ম্যানার তুমি অ্যাডপ্ট করেছো? সঠিক পথে পড়াশোনা করো, প্রথম দিন থেকে একটু একটু করে পড়াশোনা করো। আরে প্রতিদিন যদি 1 ঘন্টা না পারো, তাহলে 2 দিনে 1 ঘন্টা পড়াশোনা করো। আমরা এখানে তোমাদের জন্য প্রত্যেকটা টপিকস অল্প অল্প করে আলোচনা করব, প্রত্যেকটা টপিকস ডিটেলসে আলোচনা করব। আমাদের ইনস্টিটিউটে প্রত্যেকটা টপিকস কিন্তু পড়ানো হচ্ছে, লেখানো হচ্ছে, বোঝানো হচ্ছে। আমরা বাংলায় সমস্ত কিছু বুঝিয়ে দিচ্ছি যাতে ফিল করতে পারো, যাতে অনুভব করতে পারো। আর ইংলিশে আমরা ছোট্ট ছোট্ট করে লিখিয়ে দিব, তাতে তোমার বোর্ডের পরীক্ষাও কভার হয়ে গেল, আবার এক্সিট এক্সামেরও কভার হয়ে গেল। সেকেন্ড ইয়ারে আমরা প্রচুর মক টেস্ট নিব। মক টেস্ট করে আমরা দেখতে চাইবো যে কোন ছেলেগুলো কেমনভাবে, তাদের কোথায় কোথায় দুর্বল জায়গা আছে, সেটাকে আমরা রিইভলিউশন করব। রিইভলিউশন প্রসেসের মাধ্যমে তোমাদেরকে এক্সিট এক্সামে অনেকটা স্বাবলম্বী করে তুলব, আত্মবিশ্বাসী করে তুলব। তাই আর দেরি নয়, যারা এখনও সঠিকভাবে ফার্মাসিতে ভর্তি হয়ে পড়াশোনা করতে চাও, তারা আমাদের সাথে যোগাযোগ করো। আমাদের ফোন নাম্বার 6291086211 নাম্বারে আমরা এখানে প্রত্যেকটা স্টুডেন্টকে প্রচুর সুবিধা দিয়ে, একদম ঘাম ঝরিয়ে পড়াই। প্রত্যেকটা স্টুডেন্টকে আমরা সাকসেসফুল দেখতে চাই। আমাদের একটাই লক্ষ্য, টাকা তো অবশ্যই পরিশ্রমের বিনিময়ে পারিশ্রমিক থাকবে, বাট স্টুডেন্টের জন্য স্যাক্রিফাইস মোস্ট ইম্পর্ট্যান্ট, স্টুডেন্টদের জন্য পড়াশোনা করা। থ্যাংক ইউ, সবাই ভালো থেকো, পড়তে থাকো।